সাংবিধানিক বিপর্যয়ের ঠিক মুখে এসে দাঁড়িয়ে আছে ব্যাপারটা। রাজ্যের যদি আইন শৃঙ্খলা ঠিক থাকতো তাহলে তো এই ব্যবস্থাগুলো নিতে হতো না। কারণ রাজ্যের যে আইন পরিস্থিতি এই মুহূর্তে সেটা মানে ইটস ইন এ ডলড্রামস, মানে এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই যদি না এই সরকারকে আপনি বদল করতে পারেন। নির্বাচনে গণনার দিন অনেক কিছু হতে পারে। বিজেপি অনেক শক্ত মাটিতে দাঁড়িয়েছে এই মুহূর্তে। প্রশাসনের অবস্থা এই মুহূর্তে ঠুঁটো জগন্নাথ। কেন্দ্রীয় বাহিনীর ওপর যদি ভরসা করে আপনি নির্বাচন করেন তাহলে তার ফলাফল উল্টো হতে পারে। সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, সাধারণ মানুষ যদি মনস্থির করে ফেলে যে এই সরকারকে ফেলবো, তার জন্য কোনো রকম কোনো নিরাপত্তা বলয়ের প্রয়োজন নেই। বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা মানে এখানে একটা জিনিসই প্রমাণ হয় যে স্থানীয় যে প্রশাসন এসআইআর এর পদ্ধতিতে যে ধরনের সাহায্য করা দরকার ছিল রাজ্য সরকারের নির্বাচন কমিশনকে, সেটা না করার জন্যই তার এই পরিণতি। এবং এটা মানে সাংবিধানিক বিপর্যয়ের কথা তো ঠিক বলা যাবে না, কিন্তু একটা সাংবিধানিক বিপর্যয়ের ঠিক মুখে এসে দাঁড়িয়ে আছে ব্যাপারটা। তো এখন এইটা একটা বিরাট ব্লট আমাদের আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে, এটা বিরাট একটা ব্লট যে এরকম একটা নির্ভেজাল প্রক্রিয়াকে আইনি জটে জড়িয়ে দিয়ে এটাকে একটা মানে বাধ্য করা হলো এক প্রকার যে এখানে জুডিশিয়ারিকে মানে ইন্টারভিন করার জন্য। এটা দরকার ছিল না, কারণ সমস্ত রাজ্যেই মানে 12টা রাজ্যে একসাথে হচ্ছে। আপনি যদি দেখেন যে 4 কোটি মতো শুধু উত্তরপ্রদেশেই বাদ গেছে, 4 কোটি মতো সেখানে কোনো রকম কোনো ইন্টারভেনশন সরকারের তরফ থেকে হয়নি। গুজরাটেও এরকম প্রায় 1 লক্ষের কাছাকাছি লোক 1 কোটির কাছাকাছি ভোটার বাদ গেছে, সেখানেও কোনো রকম এখানে প্রবলেম হয়নি। কেরালাতে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কোথাও এরকম সমস্যা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে এটা একদম বানানো চক্রান্ত, যাতে করে মানুষের মনকে আলাদা করে ডাইভার্ট করা যায় এবং তৃণমূলের নিজের ফেভারে কিছু লোককে জনমত তৈরি করে কিছু লোককে নিজের ফেভারে নিয়ে আসার এটা একমাত্র, এছাড়া আর কোনো কারণ নেই। এই রাজ্যে আমরা দেখেছি যখনই সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, বা সেটা শীর্ষস্থানীয় তৃণমূল নেতা হোক বা একদম মাঝারি মাপের তৃণমূল নেতা, তাদের কিন্তু জনসভাগুলো যখন তারা করছেন, জনভিত্তি যখন তারা করতে যাচ্ছেন, তাদের কিন্তু মূল কথা হচ্ছে এসআইআর করে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? এই যে 56 লোক, প্রথমেই তো 56 লক্ষকে বাদ দেওয়া হয়েছে। কতজন অ্যাপিল করেছে তাদের যে আমরা অবৈধ ভোটার, আমরা অবৈধ ভোটার নই, আমরা বৈধ ভোটার? কতজন অ্যাপিল করেছে এখনো অব্দি? আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনি খোঁজ করে দেখুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আলাদা করে তাদের নথি জমা করেছে যে এতজন লোক বৈধ, অথচ তাদেরকে মানে এর অজুহাত দেখিয়ে এদেরকে মানে তৃণমূলের ভোটার বলে বাদ দেওয়া হয়েছে। এরকম কোনো প্রমাণ রাজ্য সরকারের কাছে আছে? নেই। এটা আমি যেটা আগেই বললাম আপনাকে, যেটা পুরোটা বানানো একটা ন্যারেটিভ, যেটা মানুষের মনকে বিক্ষিপ্ত করার জন্য এটা ওরা চালাচ্ছে, যাতে কোনো রাজনৈতিক ফায়দা লোটা যায়। এর বাইরে আর কিছু নয়, এর বাইরে কোনো কারণ নেই। বিচারপতিদেরকে যে লগইন পাসওয়ার্ড দেওয়া হবে তারা রেজিস্টার করার জন্য, এন্টার করার জন্য, এই যে একটা কড়া মনিটরিং ব্যবস্থা, এই গেটকিপিং প্রসিডিওরটাকে এত শক্ত করা, কি বলবেন? এটা দরকার ছিল, কারণ ধরুন যদি এই লগইনটা যদি সর্বজনীন করা হতো, মানে যারা রাজ্য সরকার আন্ডারে যারা ইলেকশন কমিশনের হয়ে যারা কাজ করছে, তারা যে লগইন পাসওয়ার্ডটা তৃণমূলের নেতাদের দেবেন, এটা কি করে জানলেন? ওখানে জবরদস্তি তারা যেরকম করে ওরা বিচারপতিকে আক্রমণ করে, যেরকম করে ওরা কোনো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনকে আক্রমণ করে, ওরা এখানে এরকম সেম ভাবে ওরা আক্রমণ করবে এবং বাধ্য করবে যারা অবৈধ ভোটার তাদের নাম ঢোকাতে, আর যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিতে। এটা হতেই পারতো। সেই জন্য এই ধরনের গেট কিপিং প্রসেসের নিতে বাধ্য হয়েছে একরকম। বিশাল যে সমস্ত অফিসাররা ভিন রাজ্য থেকে আসবেন, তারা রীতিমতো অস্বস্তি বোধ করছেন, তারা রীতিমতো এক সন্ত্রস্ততা দেখাচ্ছেন যে মালদা, মুর্শিদাবাদে তারা রীতিমতো কাজ করতে সন্ত্রস্ত। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে আধা সামরিক বাহিনী দেওয়া হবে। কি বলবেন? দেখুন, আইন শৃঙ্খলা তো গত 15 বছরে বা তার আগের সরকার যখন ছিল, গত 50 বছর আইন শৃঙ্খলা তো আমরা পশ্চিমবঙ্গে নতুন কিছু না, এটা আমরা অভ্যস্ত এই আইন শৃঙ্খলার মধ্যে বড় হতে। যেটা প্রশ্নের বিষয় এখন, যে ইডি সিবিআই এর লোক যদি এখানে এসে আক্রান্ত হয়, একটা কোর্ট মনিটরিং তদন্ত করার সময় যদি ইডি সিবিআই লোক এখানে এসে আক্রান্ত হয়, আপনি কি আশা করতে পারেন? যে আইন শৃঙ্খলাটা রাজ্যের বিষয়, এটা তো মুখ্যমন্ত্রী সবসময় বলেন, তিনি তো নিজে পুলিশ মন্ত্রী। এইটা প্রোভাইড করার দায়িত্ব কার? রাজ্যের যদি আইন শৃঙ্খলা ঠিক থাকতো তাহলে তো এই ব্যবস্থাগুলো নিতে হতো না। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যখন ভোট হয়, ধরুন একসাথে পশ্চিমবঙ্গের সাথে এবছর ভোট আছে, কেরালাতে ভোট আছে, আসামে ভোট আছে, তামিলনাড়ুতে ভোট আছে, পন্ডিচেরিতে ভোট আছে, কোথাও কি কেন্দ্রীয় বাহিনীর এরকম প্রয়োগ আপনি দেখতে পান? পশ্চিমবঙ্গের এই প্রবলেমটা তৈরি করার প্রবলেম, এটাকে মোকাবিলা করার জন্য একমাত্র উপায়, কারণ রাজ্যের যে আইন পরিস্থিতি এই মুহূর্তে সেটা মানে ইটস ইন এ ডলড্রামস, মানে এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই যদি না এই সরকারকে আপনি বদল করতে পারেন।
ভোট গণনা, সেই ভোট গণনার ক্ষেত্রে কি নির্বাচন কমিশন বুথের ভেতরে ওয়েবকাস্ট বা সিসিটিভি বাধ্যতামূলক করতে পারবে বলে আপনার ধারণা? দেখুন, গত নির্বাচনে 2021 নির্বাচন আমি তো প্রচন্ড কাছ থেকে নির্বাচনটা দেখেছি। তো সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি যেটুকু বলতে পারি যে নির্বাচনে গণনার দিন অনেক কিছু হতে পারে। গণনায় যদি কারচুপি করার থাকে সেইটা আটকানোর দায়িত্ব যদি কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করে, এখানে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে যদি হয় তাদের, বা এটা নির্বাচন কমিশনের। সুতরাং এখানে যেরকম রাজনৈতিক দলেরও যেরকম অধিকার আছে, অবভিয়াসলি একটা আপার হ্যান্ড থাকে, যারা এখানে শাসক দল তাদের একটা আপার হ্যান্ড থাকে, এবং বিভিন্ন জায়গাতে গণনার দিন কারচুপি হয় হয়েছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস। এটাকে বদল করার জন্য যেটা করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো সরকারি নির্বাচন করার পরে দেখা যায় যে সেখানে যে সরকারের পৃষ্ঠপোষকতা এরকম ধরনের রিগিং হয় বা গণনার দিন কারচুপি হয়, সেটাকে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যে সর্বসাধারণকে কলটা নিতে হবে যে এই সরকারের আমলে বা গত 50 বছরের যে সরকার আমরা দেখেছি, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি। এখানে গণতান্ত্রিক প্রেমিক মানুষকে এগিয়ে আসতে হবে এবং তাদের মতামতটা জানাতে হবে। একটা কথা বলবো যে আমরা অনেক সময় দেখে থাকি বা এবারেও হয়তো দেখতে পাবো যে বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর মোতায়েন থাকা সত্ত্বেও যদি তাদের নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকে, অবাধ ভোট কি সম্ভব? এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু আমরা অতীতে এরকম দেখেছি যে ধরুন আসানসোলের উপনির্বাচন, লোকসভা উপনির্বাচন, সেখানে আমরা কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিল এবং কেন্দ্রীয় বাহিনীকে তার আগের দিন রাত্রিবেলা বিভিন্নভাবে তাদের ম্যানেজ করার, আমি সেই তার ডিটেলে ঢুকছি না, বিভিন্নভাবে তাদের ম্যানেজ করা হয়েছে। তারা তো যেহেতু অন্য দেশ অন্য রাজ্য থেকে তারা আছে, তারা স্থানীয় ভাষা বোঝে না, তাদের পক্ষে এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এখানে যদি আপনি যদি স্থানীয় সাহায্য, এখন বিজেপির কাছে বা সিপিএম এর কাছে বা কংগ্রেসের কাছে তো এটা সম্ভব নয় যে তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবে, নেতৃত্ব দেবে। এটা করবে কারা? যারা স্থানীয় প্রশাসন, তারাই। তো বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনীদের ম্যানেজ করার যে সিস্টেম, এটা খুব ওয়েল অর্গানাইজ একটা একটা র্যাকেট আছে, তারা এটা করে। এক্ষেত্রে এবার সেটা হবে কিনা এটা আমার পক্ষে বলা এখনই সম্ভব না, সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে হবে। যে এটা পরীক্ষা দিয়ে ওরা যদি পাস করতে পারে ভালো, আর যদি পাস না করে তার অন্যরকম ফল হতে পারে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভরসাতে বিজেপি এবার ইলেকশন করতে নামছে বলে আমার ধারণা নয়। কারণ বিজেপির যা প্রস্তুতি, এবার হয়তো হাওয়া ভার্সেস গ্রাউন্ডের আপনি যদি তুলনা করেন, হাওয়া হয়তো সেভাবে নেই যেভাবে 2021-এ ছিল, কিন্তু গ্রাউন্ড অনেক বেশি শক্ত। বিজেপি অনেক শক্ত মাটিতে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সিআরপিএফ এর জওয়ানরা থাকবে। সিআরপিএফ সাধারণত স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে। প্রত্যেকবার এই যে আপনি বললেন, বিজেপি অবশ্যই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন চায় না, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে ইম্পর্টেন্স, পশ্চিমবঙ্গের যা ভোটের যে ল্যান্ডস্কেপ, সেটা আপনিও দেখেছেন, সেটা পঞ্চায়েত নির্বাচনও দেখেছি, সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সাধারণ মানুষ বলছে ছোট জগন্নাথের ভূমিকা পালন করে। কি বলবেন, লাভ হবে? আচ্ছা, আমি একটা কথা বলি যে এই যে হাইকোর্টে কালকে অমৃতা সিনহা যে রায়টা দিয়েছে যে এখানে জলা জমি বুঝিয়ে 500-র ওপর বিল্ডিং তৈরি করা হয়েছে, সেটাকে ভাঙার জন্য একাধিকবার হাইকোর্ট থেকে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে সেটা ভাঙার জন্য। রাজ্য প্রশাসন 1 ইঞ্চি পদক্ষেপ করেনি। তার জন্য উনি কালকে বলতে বাধ্য হয়েছে যদি রাজ্য সরকার পদক্ষেপ না করে, দরকার হলে সেনা নামিয়ে, আধা সেনা নামিয়ে এই অভিযানটা আমি করব। এটা কালকে উনি বলেছেন। এইটার মাধ্যমে যেটা প্রকাশ পায় যে প্রশাসনের অবস্থা এই মুহূর্তে ঠুঁটো জগন্নাথ। আপনি যে ঠুঁটো জগন্নাথের কথা বলছি, প্রশাসন অ্যাকচুয়ালি স্থানীয় প্রশাসনের ঠুঁটো জগন্নাথ। কেন্দ্রীয় বাহিনীকে চালাবে যারা, তারা কারা? এই পুলিশ, এই ডিজি, এই সিপি, এই এসপি, এই ডিএসপি, এই এসি, এরাই তো চালাবে। সেক্ষেত্রে দেখা গেলে মানে সেরকম করে যদি আপনি বিচার করেন, এখানে কেন্দ্রীয় বাহিনীর উপর যদি ভরসা করে আপনি নির্বাচন করেন, তাহলে তার ফলাফল উল্টো হতে পারে। আমি এটা আগেই বললাম আপনাকে, বিজেপির কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করা না করা দুটোই সমান। কারণ বিজেপি চাই না কেন্দ্রীয় বাহিনীকে এখানে আসুক। বিজেপি চাই মানুষ, গণতন্ত্রের উৎসব, মানুষ সাথে পার্টিসিপেট করবে, মানুষ নিজের মতো করে ভোট দেবে, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। আমি একটা প্রশ্ন করবো আপনাকে। ইউরোপিয়ান অনেক কান্ট্রিজে আমরা দেখে থাকি, ইউরোপের অনেক অনেক উন্নত দেশে এই ব্যবস্থা আছে যে নির্বাচনটা আমাদের ভারতবর্ষের যে নির্বাচনী স্ট্রাকচার, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট আমি বলবো, কিন্তু ইউরোপের অনেক কান্ট্রিতে তো অনলাইনে ভোটিং এর ব্যবস্থা রয়েছে। এই বছর 2026-এর আসন্ন নির্বাচনে কি মানে অনলাইন ভোটিং ব্যবস্থা বা বায়োমেট্রিকের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে দেখুন, এটা তো নির্বাচন কমিশনকে কলটা নিতে হবে। তবে ভারতবর্ষ টেকনোলজিক্যালি যেভাবে মানে অনেক এখন গত গত 15 বছর আপনি যদি হিসাব করেন, যে পরিমাণ উন্নতি ভারত করেছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে, ভারতের বিরাট জায়গা তৈরি করেছে। এখন ভোটিং
ইলেকট্রনিক পদ্ধতিতে হবে কিনা, যদি ইলেকট্রনিকের টাকা ট্রান্সফার হতে পারে, যদি ইউপিআই এর মাধ্যমে আমরা গোটা ভারত পৃথিবীর ইউপিআই গোটা পৃথিবীর কাছে একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, ভবিষ্যতে এটা হতেই পারে, মানে এটা মানে অসম্ভব কিছু নয়, এটা হতেই পারে। আর ইম্পর্টেন্ট বলে অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমরা তো যে যুগে দাঁড়িয়ে আছি এটা তো টেকনোলজি রেভলিউশনের যুগ, আমরা এখানে এরকম আশা করতেই পারি, আজকে না হলে হয়তো ভবিষ্যতে হবে। কংগ্রেস আমলে ইভিএম মেশিন দিয়ে রেভলিউশন হয়েছিল, তা বিজেপি আমলে কি এইটা দেখা যাবে যে একদম মানুষকে সেই এই এত প্রতিবন্ধকতা, এত মারধর, লাইনে দাঁড়িয়ে গুলি খেতে হলো না, তারা বাড়িতেই হ্যাঁ দেখুন, প্রযুক্তি তো একটা রোলিং স্টোনের মতো, এটা গড়াতে থাকে, তো আজকে যেটা আছে সেটা কালকে থাকবে না, তার উন্নততর একটা জায়গায় আমরা যাই। তো প্রযুক্তির নিয়মই হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন জিনিস ইনোভেট করা। তো আজকে যেটা আমরা দেখছি হয়তো কালকে সেটা থাকবে না। আজকে আজকে ব্যালট ছিল, সেখান থেকে ইভিএম, কালকে সেটা ইলেকট্রনিক, এতে আমরা মানে বাড়িতে বসে আমরা ভোট কাস্ট করতেই পারি। অভয়াকাণ্ডের মতো ঘটনা, যে ঘটনা পশ্চিমবঙ্গবাসীর ঘরের মেয়ের ঘটনা হয়ে গেছিল, পাশের বাড়ির মেয়েটার ঘটনা হয়ে গেছিল, মানুষ পথে নেমেছিলেন যে আমার ঘরের মেয়েটার সাথে এরকম হলো। পশ্চিমবঙ্গ তো আমাদের প্রত্যেকেরই ঘর, তো সেই ঘরের মেয়ের সাথে যখন এরকম পৈশাচিক ঘটনা ঘটলো, বা কসবা ল কলেজ একাধিক ঘটনা, নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 8টার পরে মেয়েরা বাইরে কেন বেরোবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা অক্ষম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটাই প্রশ্ন করব, এই সমস্ত বিষয়গুলোকে কি মাথায় রেখে মানুষ নির্বাচনে তাদের ভোটটা প্রদান করবে? আদৌ কি প্রভাব পড়বে? 100 বার প্রভাব পড়বে। মানুষ এটাই ভাবছে যে তার মেয়েটা যখন 18 বছরের মেয়েটি যখন সে প্রথমবার কলেজে গেল, সে সুরক্ষিতভাবে কলেজ থেকে বাড়ি ফিরবে কিনা, এটা এটা প্রত্যেক মার এটা ভাবা উচিত। আজকের আপনি আরজি কর বলুন বা আপনি কসবা ল কলেজের কথা বলুন, এগুলো তো আইন শৃঙ্খলার অবনতির চরম সীমায় পৌঁছলো, এগুলো হয়। এবং একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে মানুষ, স্পেশালি মহিলারা, অনেক বেশি আশা করেছিলেন যে মহিলা মুখ্যমন্ত্রী তার মহিলা সুরক্ষাটা দেবেন, কিন্তু পাকশিটা ঘটনা থেকে শুরু করে সেটা আপনি কাটোয়া রেপ কেস বলুন, আপনি কামদুনি বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আপনি সরকারের যদি ভূমিকা লক্ষ্য করেন, দেখবেন যে তারা ধর্ষকদের পক্ষে কথা বলেছে, সেটা কাকলি ঘোষ দস্তিদার হোক, সেটা তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ, তারা সবসময় ধর্ষকদের পক্ষে কথা বলে। ধর্ষকরা একটা অভয় পেয়েছে যে এটা পশ্চিমবঙ্গে যদি আমি তৃণমূলের ছাতার তলায় থাকি, তাহলে এটা একটা মুক্তাঞ্চলের মতো, আমাদের কোনো রকম এখানে আইনের শাসন নেই, তাই আমাদের কোনো রকম এই ধরনের কাজ করতে কোনো বাধা নেই। তো সাধারণ মানুষকে, আমি যেটা আগেই বলেছি আপনাকে, সাধারণ মানুষের এটা নির্ণয় করতে হবে সাধারণ মানুষকে, যে তারা কি চায়। তারা যদি মনে করে যে তাদের মেয়ে কলকাতার মতো জায়গাতে বা গ্রামাঞ্চলে সুরক্ষিত আছে আছে, যদি নেই, তার পরিবর্তনের ব্যবস্থা তাদেরই করতে হবে। নির্বাচন কমিশন কি সত্যি নিরাপত্তা বলয় গড়ে তুলতে পারবে, যেখানে সাধারণ মানুষ নির্দ্বিধায় গিয়ে তাদের ভোটটা প্রদান করতে পারবে? কারণ সাধারণ মানুষ বলছেন এই ভয় প্রদর্শন তাদেরকে এর আগেও আমরা দেখেছি, নকুলদানার ভয় তাদেরকে দেখানো হয়েছে, গুড়গুড় ঢাকের ভয় দেখানো হয়েছে, আমরা দেখছি হকি স্টিক নিয়ে মানে ছেলেরা রাস্তায় খেলা করছে। সাধারণ মানুষ বলছে আমরা ভোটটা দিতে যেতে পারবো তো? সত্যি কি সেরকম নিরাপত্তা বলয় নির্বাচন কমিশন? দেখুন, বাঙালি তো আর মরে যায়নি, বাঙালি বীর বীরদের জাত বাঙালি। হ্যাঁ, গত 70-80 বছরের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু বাঙালির রক্ত তো পরিবর্তন হয়নি। সুতরাং নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। নির্বাচন পরিচালনা করার জন্য তাদের কেন্দ্রীয় বাহিনীর প্রয়োগ করতেই হবে, এখানে উপায় নেই। কিন্তু সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, সাধারণ মানুষ যদি মনস্থির করে ফেলে যে এই সরকারকে ফেলবো, তার জন্য কোনো রকম কোনো নিরাপত্তা বলয়ের প্রয়োজন নেই। মানুষ রুখে দাঁড়াবে, মানুষ কি করতে হবে জানে, মানুষের বাঙালির রক্তে বিপ্লব, বাঙালির রক্তে প্রতিবাদ, মানুষ জানে সঠিক সময়ে কি করতে হবে, এবং তারা সেইভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু ফর্মালিটি, নির্বাচন করতে হয় তাই হবে। আজকে নির্বাচন যদি আপনি নির্বাচন পরিচালনা করেন, দেখবেন ফল কি, আমি যেটা বলছি সেটাই ফল হবে। কারণ মানুষ অলরেডি মনস্থির করে ফেলেছে যে আগামী 2 মাস বাদে কি হতে চলেছে। এটাতে বিজেপির কোনো হাত নেই, তৃণমূলের কোনো হাত নেই, সিপিএম এর, কংগ্রেসের কারোর কোনো হাত নেই। এটা মানুষ ভার্সেস সরকার, এই একদম মুখোমুখি লড়াই। জানবো যে বিজেপি বা বিরোধী দলগুলোর কি সেই সাংগঠনিক শক্তি তৈরি হয়েছে যে তারা বুথ লেভেল এজেন্ট দিতে পারবে, এবং ঘর থেকে পালিয়ে যাওয়া যে সমস্ত কর্মী ঘর ছাড়া হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনার মতো শক্তি কি বিজেপি সংগঠিত করে উঠতে পেরেছে? সংগঠন না থাকলে 2019-এ 18টা সিট পেত না, 77টা সিট তো পেত না। সংগঠন তো ডেফিনেটলি আছে। এবার মানুষের যারা আপনি বলছেন যারা পালিয়ে বাড়ায়, মানে যাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে, এটা এই সংস্কৃতি বদল করার জন্য বিজেপিকে দরকার। 20 বছরের বেশি সময় ধরে গুজরাটে আছে, বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা বহুদিন ধরে তারা ক্ষমতায় আছে। কোনোদিন অন্য কোনো দলের কোনো মানুষকে, অন্য কোনো দলের সমর্থককে কি পালিয়ে বেড়াতে হয়?
এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কালচার। এই কালচারটাকে বদলাতে হলে যারা সত্যিই গণতন্ত্র প্রেমী সেই দলকে নিয়ে আসতে হবে, এবং এর আমূল পরিবর্তন করার যদি যদি কোনো কারিগর থেকে থাকে সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি। এই পরিবর্তন, এটা একটা সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন করতে গেলে আপনাকে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমেই করতে হবে। আর এই রাজনৈতিক পরিবর্তন আপনি যেদিন করবেন, আপনি তার ফলাফল খুব কম সময়ের মধ্যে দেখতে পাবেন যে সমাজে কিভাবে পরিবর্তন আসছে। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, সেটা সমাজের সুরক্ষার ক্ষেত্রে হতে পারে। কারণ পশ্চিমবঙ্গ যেরকম ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গের, আপনি আপনি যদি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যদি আপনি বিচার করেন যে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি সব থেকে বড় থ্রেট পশ্চিমবঙ্গ থেকে এপি সেন্টার এই মুহূর্তে, তো এটাকে বন্ধ করতে গেলে বিজেপির মতো একটা যাদের কাছে রাষ্ট্র প্রথম, যাদের পলিটিক্যাল ভিউ, সেরকম একটা দলকে এখানে শাসনভার নিতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। প্রশ্ন আপনার কাছে, ভুয়ো ভোটার কার্ড বা ডোমিসাইল সার্টিফিকেট গুলোকে বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেছে, তাদের ঠিক কতটা ক্ষতির মুখে পড়লো রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল সরকার? ডোমিসাইল সার্টিফিকেট তো পুরো ম্যানুফ্যাকচার করা। ডোমিসাইল সার্টিফিকেটে কোনো গুরুত্ব এই কারণে থাকবে না, কারণ তারা তাদের মতো করে, তাদের যারা কাছের লোক বা তাদের মতো করে সেই লোকগুলোকে বাছাই করা হয়েছে, যাদের সত্যি কোনো এখানে সার্টিফিকেট নেই, যারা দেশের নাগরিক নয়, যারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছে, সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত যাতে না করতে পারে, তারা থেকে যায়। এটা একটা বিরাট একটা ভোট ব্যাংক। এটা তো দীর্ঘদিন শুধু তৃণমূল করেছে এটা নয়, এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এটা আছে। এই অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ দিয়ে হয়, এবং বাকি আমি তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করেছি, তো আমি এটা দেখেছি। এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো ফেনোমেনন, এবং এটা কন্টিনিউ চলছে। যদি পশ্চিমবঙ্গের ফেন্সিং যদি আপনি সিকিউর না করতে পারেন, এটা হতেই থাকবে। পশ্চিমবঙ্গের ফেন্সিং সিকিউর করার কোনো দায়িত্ব সিপিএম এর ছিল না, কোনো দায়িত্ব তৃণমূলের নেই। এই দায়িত্ব একমাত্র বিজেপি নিতে পারে, কারণ জমি দেয়। আপনি জানেন যে এটা আদালত করে এবং 31শে মার্চের মধ্যে জমি দিতে বাধ্য করবে রাজ্য, কিন্তু এটা তো রাজ্যেরই দায়িত্ব। যে পোরাস বর্ডার আছে, এত লম্বা বর্ডার, পোরাস বর্ডার প্রায় 550 কিলোমিটারের কাছাকাছি, সেটাকে তো সিকিউর করার দায়িত্ব রাজ্য কেন্দ্র যৌথভাবে। বিএসএফ এর দায়, শুধু বিএসএফ এর ঘাড়ে দায় দেয়। আচ্ছা, বিএসএফ এর তো ভুল আপনি অস্বীকার করতে পারেন, বিএসএফ এর অনেক রকমের নেগলিজেন্স আছে, অনেক রকমের গন্ডগোল আছে বিএসএফ এর। কিন্তু কথা হচ্ছে, যারা বিএসএফ এর নজর এড়িয়ে যারা রাজ্যে প্রবেশ করছে, তাদের কাগজ বানাচ্ছে কারা? তারা রাতারাতি আধার কার্ড কি করে পায়, তারা ভোটার কার্ড কি করে পায়, তারা প্যান কার্ড, রেশন কার্ড কি করে পায়? এখানে তো রাজ্য সরকারের একটা পয়েন্ট স্কোর করার জায়গা ছিল, যে ভাই ওরা ওখান থেকে অবৈধভাবে ঢুকেছে, আমরা ধরেছি, আমরা রিপোর্ট করার জন্য কেন্দ্র সরকারকে তুলে দিলাম। এরকম একটা ঘটনা আছে, এরকম ঘটনা পাবেন না পশ্চিমবঙ্গে। এটা কোনো, আসামে যেটা হয় এখন, আসামে 2017-তে 2016-তে পরিবর্তন হওয়ার পরে এটা আপনি আসামে রেগুলার এটা হয়, যে ওরা আসে, ধরা খায়, এবং তারা আবার ডিপোর্ট করে দেয় তাদের। পশ্চিমবঙ্গে এটা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসে, কিন্তু ওরা করেনি। এটাই ওদের রাজনৈতিক এজেন্ডা, এটা ওরা করবে না। এটা পরিবর্তন করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে বিজেপিকে এখানে শাসনভার নিতে হবে, এবং রাতারাতি এই পরিবর্তন করতে হবে। কারণ ফেন্সিং যতক্ষণ আপনি সিকিউর না করতে পারবেন, অনুপ্রবেশ আপনি আটকাতে পারবেন না। শুধুমাত্র বিএসএফ এর ভরসাতে অনুপ্রবেশ আটকানো যায় না, আনলেস আপনার কাছে খুব সিকিউর একটা ফেন্স এখানে থাকে। অস্বস্তিতে ইতিমধ্যে রাজ্য সরকার। প্রচন্ড অস্বস্তি, পুরোটাই তো অস্বস্তি, পুরোটাই তো ওদের বিপক্ষে। কারণ এর থেকে বড় মানে ফেস লস আর তো কিছু হতে পারে না।